কোনো কিছু একটা হইলেই ডিরেক্ট সরাসরি পিএমও না, তার মেয়েকে গিয়ে টার্গেট করছে। আসলে জামাত একটা দল হয়ে উঠতে পারেনি। সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর মূল বার্তা কি ছিল আপনাদের প্রতি? গুপ্তগুলো তো এভাবে থাকে যে সোসাইটিতে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে নিজের লোক বাট পিছন থেকে ছুরি মারছে। কিভাবে এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে সেই বিষয়ে কোনো বার্তা দিলেন প্রধানমন্ত্রী? জুলাই সনদ এবং ৩১ দফা হুম। এই দুটাকে সামনে রেখে সরকার কাজ করতে চায়। এই সরকার কতদূর সফল হবে? আপনাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলেন। জামাত ক্ষমতায় না আসা পর্যন্ত তাদের পুরা বডিটা কখনো দেখাবে না। বিএনপি সরকার, এনসিপি এবং জামাত সমন্বিতভাবে ডক্টর ইউনূসের গায়ে আঁচড় লাগুক এটা চায় না। গণঅভ্যুত্থান হলো, তারপর একটি নির্বাচন হলো। নির্বাচনের পর নির্বাচিত সরকার দেশের দায়িত্বে আছে। রাজনীতির জল অনেকখানি গড়িয়েছে। এই গত কয়েক মাসে নানান রকম রাজনৈতিক দলের মধ্যে যারা একসময় একসাথে আন্দোলন করেছিল, তাদের মধ্যে নানান রকম বিভাজন দেখা যাচ্ছে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান, আজ আমরা যখন কথা বলছি 21শে জুলাই, তার আগের দিন 20শে জুলাই রাতে 41টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে একসাথে বসে আলাপ আলোচনা করেছেন। কি ছিল সেই আলাপ, কি ছিল প্রধানমন্ত্রীর বার্তা, তাই একটু জানতে চাইব। সেই বৈঠকে ছিলেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের পডকাস্ট কথা চলুকে। তারেক রহমান, আপনাকে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যে 20শে জুলাই রাতে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো, বলা হচ্ছে যে যুগপৎ আন্দোলন যারা একসাথে করেছে তাদের সাথে, সেই জোটবদ্ধ আন্দোলন যারা করেছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রী বার্তা বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। আপনি সেইখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন। মূলত আয়োজনটা কি নিয়েছিল? যুগপৎ আন্দোলনে যে সকল দল একসাথে আমরা কাজ করছি তাদেরকে ডেকেছিল। তাদের সাথে দীর্ঘদিন কথা হয় না, যোগাযোগ হয় না। এরকম একটা দ্রুত ঘোচানোর একটা ব্যবস্থা ছিল। যারা যুগপৎ আন্দোলনে ছিল না তাদেরকে ডাকা হয়নি। যেমন জামাতকে ডাকা হয়নি, এবি পার্টিকে ডাকা হয়নি, আরও যারা এরকম সংগঠন আছে। বেসিক্যালি জামাত তো যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে এই ডিক্লারেশনে আসতে ভয় পাচ্ছিল। এবি পার্টিও ওই ভয় থেকে আসেনি যে শেখ হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হবে বিএনপির সঙ্গে থাকলে। তো আজকে গতকালকের প্রোগ্রামটা এরকমই ছিল যে যারা আন্দোলনে একসঙ্গে কাজ করেছি আমরা। কি বার্তা দেয়া হলো? বার্তা মানে আমরা বিস্তারিত একটু আলাপ করবো। হ্যাঁ, মানে হেডলাইনটা কি আসলে? হেডলাইন বলতে আমরা যারা ছোট ছোট সংগঠন আছি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সবার একটা আকাঙ্ক্ষা থাকে। সব সংগঠনই ওই জায়গাতে মিট করতে চায়, আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে মিট করতে চায় এবং তাদের অনেক কথা বলার আছে, তারা বলতে চায়। বিষয়টা হলো কোনো পদে নিয়োগ পাওয়া অথবা আপনার হলো সরকারের ভাগ হওয়া এইরকমটাও না। হ্যাঁ, আমার কাছে সব কিছু অবজারভেশন যে সবাই সবাই রাজনীতি করছে, বাট আমাদের কষ্টের মধ্য দিয়ে তো একটা সরকার গঠিত হয়েছে। আমরা নির্বাচনে তাদেরকে সাপোর্ট করেছি। সে জায়গা থেকে পিএমের সাথে একসাথে চা খাওয়া, একসাথে নাস্তা করা, এইটুকু সবার একটা অনুভূতির জায়গা ছিল এবং এই সাক্ষাৎটা হচ্ছিল না, ফলে গ্যাপ পাচ্ছিল। সেখান থেকে গ্যাপ দূর করার একটা করা হয়েছে এবং দেখলাম যে যারা এখানে ছিল ২-১ জনের একটু আকাঙ্ক্ষা আছে যে আপনারা কেন সবগুলো নারী আসন নিলেন? ২-১টা তো আমাদের মাঝেও দিতে পারতেন। এটা একজন বলছে। একজনই। আর বাকি যারাই বক্তব্য দিছে তাদের বক্তব্যের মধ্যে কোনো হতাশাও ফুটে ওঠেনি। তাদেরকে এই দিতে হবে, ওই দিতে হবে এই ধরনের বাক্য ফুটে ওঠেনি। বরঞ্চ এই ধরনের আকাঙ্ক্ষা উঠে আসছে যে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেই তো ৩১ দফা লিখলাম যে এই রাষ্ট্রে কী কী সমস্যা, সেই সমস্যা সমাধানের একটা রূপকল্প ৩১ দফা। তো বিএনপি তো এখন ক্ষমতায় আছে, এই ৩১ দফা কীভাবে বাস্তবায়ন করবেন আপনারা? আমাদেরকে কিছু আশার বাণী দেন। মানে নিজেদের প্রাপ্তির চেয়ে আমরা যে স্বপ্ন দেখছিলাম ওই স্বপ্নটা কতটুকু পূরণ হচ্ছে ওইটার ফোরকাস্টিংটা বেশি ছিল এবং সেগুলো আলোচনা করতে গিয়ে আপনার হলো এখানে বর্তমানে বিরোধী দলে আছে জামাত ইসলাম, অনেকটা তাদেরকে ইঙ্গিত করেই তাদের দ্বারা সৃষ্ট যে সমস্যাগুলো, একটা সমস্যা আমি একটা এক্সাম্পল দেই। যেমন গাজীপুরে একটা বাবা তার মেয়েকে
নিয়ে গেছে তার স্বামী, সেটাকে নিয়ে জামাতে আমির কান্নাকাটি করে বেদিশা অবস্থা। তারেক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে বক্তব্য দিয়ে দিল, আপনার মেয়েকে যদি কেউ নিয়ে যেত এরকমভাবে আপনার কেমন লাগতো। এই যে একটা ট্যাগিং, বিরোধী দলের প্রধান সে বলতেছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, আপনার মেয়েকেও যদি কেউ ভাগায় নিয়ে যেত। এই যে বক্তব্যের মধ্যে শালীনতা ঘাটতি, একবার নিচু স্তরে নেমে যাওয়া, এই বিষয়গুলোতে মানে সরকার খুবই বিব্রত। এটা শুধু এটা না, এর আগে তাদের একজন নারী কর্মী সাউদা বিবি নাকি ছিল, তার ভয়েস শব্দগুলো দেখেন, ঠিক আছে, কোনো কিছু একটা হইলেই ডিরেক্ট সরাসরি পিএমও না, তার মেয়েকে গিয়ে টার্গেট করছে। তো এইটার প্রচলন আমরা আগে কখনো এভাবে দেখিনি। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করেছে, বিএনপি রাজনীতি করেছে। আওয়ামী লীগের সময় মানে আমাদের যুক্তি তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে। বিএনপির পক্ষ থেকেও আসলে জামাত একটা দল হয়ে উঠতে পারেনি। বিএনপি যেরকম একটা বড় বট গাছের মতো, আওয়ামী লীগ যেরকম বিশাল একটা সাইজ, এবং তাদের মধ্যে যে উদারতা, এই উদারতা জামাতের মধ্যে গড়ে ওঠেনি। আচ্ছা, জামাত প্রসঙ্গে আমরা পরে একটু আলাদা করে জানতে চাইবো। আপনারা যেই কনসার্নগুলো বললেন, এইগুলো আপনারা নিশ্চয়ই ছোট ছোট করে বলেছেন। এটা কি মানে আলোচনা ছিল, বা মানে আপনারা কনভারসেশন করেছেন, নাকি শুধু আপনারা বলেছেন তারপর তারা বলেছে? বিষয়টা কিছুটা কনভারসেশন, কিছুটা আহ, প্রধানমন্ত্রীর উপদেশমূলক বা বিভিন্ন পলিসি এগুলো নিয়ে কথাবার্তা ছিল। কনভারসেশন বলতে আগে নেতৃবৃন্দ যারা বিভিন্ন দলের প্রতিনিধি, দুই এক প্রত্যেক মানে কিছু দলের পক্ষ থেকে, কিছু জোটের পক্ষ থেকে একজন করে তাদের মতামত জানিয়েছে। ওই মতামতগুলোর পক্ষে থেকে মানে উত্তরে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য দিয়েছেন, তার অভিমত জানিয়েছেন, পরামর্শ জানিয়েছেন কি করতে হবে। তো এই বিষয়গুলো সামনে আসছে আর কি। সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর মূল বার্তা কি ছিল আপনাদের প্রতি? সামগ্রিকভাবে মানে যুগপৎ আন্দোলনেরই তো একটা ফসল বর্তমান সরকার। এরপরে জুলাই আন্দোলন আসলো, জুলাই আন্দোলনের পথেরই একটা অংশ। সেই জায়গা থেকে আমাদের এই দীর্ঘ লড়াইয়ে আমরা যে অ্যাচিভমেন্ট করলাম, এখন একটা সরকার গঠন করলাম, সেই সরকারটা তো সাকসেসফুল হওয়া দরকার। এবং এই সরকারকে যারা একটা অসহায়ত্ব ছিল সেখানে কথা বলার সময়, যে গুপ্ত জামাত যারা আছে তারা সরকারকে খুব ডিস্টার্ব করছে। বিভিন্ন মন্ত্রী পিএস হয়ে আছে, বোঝা যাচ্ছে না। এমপির পিএস হয়ে আছে, বোঝা যাচ্ছে না। আত্মীয়তা সম্পর্ক সহ বিভিন্ন কাজে তারা ঢুকে আছে। এগুলো নিয়ে একটা ফোরকাস্টিং ছিল যে গুপ্তদের প্রতি আমাদের কতটুকু সতর্ক থাকতে হবে, বা আমরা কীভাবে ডিল করবো এদেরকে। আমরা তো আওয়ামী লীগকে একভাবে ডিল করতাম, বা আওয়ামী লীগ আমাদেরকে একভাবে ডিল করতো, বাট গুপ্তগুলো তো এইভাবে থাকে যে সোসাইটিতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে নিজের লোক, বাট পিছন থেকে ছুরি মারছে। তো এইগুলো নিয়েই একটা বিরক্তি ছিল। সেখানে একজন সাবেক উপদেষ্টার একটা রেফারেন্স দিয়েছেন যে 60% প্রশাসনিক কাঠামো সেখানে গুপ্তদের দখলে ছিল। তো এটা উনি 60% বলেছেন, বাট আমরা তো আবার আমাদের অবজারভেশন আরও ভয়ঙ্কর ছিল। আমাদের অবজারভেশন হলো পুরোটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা ইকোসিস্টেমটাই ছিল নির্বাচন বিরোধী, এবং তারা গণতন্ত্র বিরোধী। এবং যেই চক্রটা এখানে ক্ষমতা দখল করেছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, আমি এটাকে ক্ষমতা দখল বলবো, তারা দখল করেছিল জুলাইয়ের পরে। এই ক্ষমতা দখলের এই চক্রটা মানে শকুনের মতো গরু মারার অপেক্ষায় থাকে সব সময়। এই কনসার্নগুলো কি আপনারা প্রধানমন্ত্রীকে বলেছেন? এটা আমি অনেক আগে শেয়ার করেছি যে একটা চক্র আছে সব সময়, কোন সরকার পড়ে যাবে ওই সময় চান্সে ক্ষমতা দখল করতে হবে। এরা একসঙ্গে বিভিন্ন বারে গিয়ে এটা তো আপনি ড্রিঙ্কস করে, নরমালি অনেকেই, ঠিক আছে, আপনি অনেকবারই বলেছেন, একসাথে থাকে। কালকে কি এই কনসার্নটা আলাদা করে আপনি বলেছেন? না, কালকে এটা এত কিছু বলা, আপনি কি বলেন, মানে আপনার পয়েন্ট কি ছিল বলার? আমাদের পয়েন্ট ওই রকম কিছু ছিল না, আমাদের কোনো ডিমান্ডও ছিল না, আমাদের কোনো অভিমত ছিল না। আমাদের যখন কিছু প্রয়োজন হয়, কোনো বার্তা দেওয়া প্রয়োজন হয়, আমি র্যান্ডমলি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করতে পারি। এটা আমার অ্যাক্সেসটুকু আছে। না, সেটা তো ধরেন আপনার একটা ওইখানে ওই জন্য আমি আগ্রহ দেখাই না, আমি কিছু বলতে চাই, নাম পাঠানো বা এগুলো এমনি সালাম বিনিময় করেছে আশায়। না, এমনি এই যে যেগুলো আপনি বললেন যে এই গুপ্ত, কিংবা আপনি একটা ভিডিওতে দেখছিলাম আপনি বট নিয়েও কথা বলছেন, সেইগুলো নিয়ে কি প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে? এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সবার সামনে এক্সপ্লোর করেছেন। কি বলেছেন উনি? এটাই বললেন যে আমাদের এই যে সরকারের মধ্যে থাকা গুপ্তদের সদস্যগুলো সরকারের জন্য একটা ক্ষতিকর একটা বিষয় হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিই, এটা আমি খুব
ক্লোজলি কাজ করেছি তো জানি। শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরে যে সমসাময়িক সময়ে একটা প্রবলেম ফেস করলাম আমরা, আমাদের মাননীয় মন্ত্রী মিলন ভাইকে নিয়ে যে সমস্যাটা হলো বা ওনাকে নিয়ে প্রবলেম, এটা কিন্তু মানে গুপ্তদের একটা বড় চক্র এখানে ফাংশন করেছে। এবং যখন এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ধরায় দিলাম যে এই যে তো এই পারপাস সার্ভ করতেছে, এর পরিচয় তো এই, এখানে এভাবে আসছে। এবং আজকে সাতক্ষীরার এমপির একটা পেজ দেখলাম যে তারপরে আরও কতগুলো মানে জামাতে জনপ্রতিনিধি দেখলাম তারা শিক্ষামন্ত্রী এই ইস্যুটাকে ভালোভাবে মানে ডিল করার চেষ্টা করেছে এবং ডাইহার্ড একটা দিচ্ছে যে সরকারকে একটা নাকানে চোপানি খাওয়াতে হবে। শুধু এইখানে না, সামনে যে গত সময়ে যে তেল সমস্যাটা ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে আমাদের জ্বালানি বিষয়ক মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যিনি, ওনাকে সহ আমরা খুব ক্লোজলি মনিটর করেছি যে এইখানে জামাতের একটা বড় কারসাজি ছিল তেলের ক্ষেত্রে। আমরা যখন এটাকে ফাইন্ড আউট করলাম যে আপনারা কনসার্ন করতেছেন বারবার আওয়ামী লীগের দিকে, বাট এটা আওয়ামী লীগের সৃষ্ট সমস্যা না, এইটা পুরাটাই জামাত কর্তৃক একটা সৃষ্ট সমস্যা। এরপরে কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়ে বেশ কিছু এগুলো উঠেছিল না, কালকে এত স্পেসিফিক আলোচনার জন্য যথেষ্ট সময় ছিল না আসলে কালকের মিটিংয়ে। না, কিন্তু তারপরে নিশ্চয়ই কেউ মানে টপ অফ দি লাইন কিছু কনসার্ন তো জানিয়েছেনি। ওইটাই তো আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলতেছিলেন যে বিএনপির একটা কমিটমেন্ট ছিল জাতীয় সরকার করা, সেই দিকে এখনো বিএনপি হাঁটে নাই। আচ্ছা, মানে এইটা তো ওইখানে অনেকে অনেকভাবে অনেক কিছু ছোট ছোট করে বলেছে, ঠিক আছে, কিন্তু সব কিছুইকে বক্তব্য হিসেবে আমলে নেওয়া হয়নি। হ্যাঁ, যে এটাকে প্রচার করবে, প্রকাশ করবে, ওইভাবে গুরুত্ব পায়নি। জাতীয় সরকারের বিষয়টা ওইভাবে মানে এটা সাইড চলে গেছে আর কি। আর আপনাদের জুলাই সনদ নিয়ে সবচেয়ে বড় এখন রাজনৈতিক বিতর্ক চলছে, যদিও জামায়াতের কেউ ছিল না সেইখানে, আর যুগপৎ আন্দোলন যেহেতু করেছেন তখন তো এনসিপি ছিলই না, ফলে তাদেরও কারো থাকার যৌক্তিকতা নেই। কিন্তু আপনি জুলাই সনদ নিয়ে যে বিতর্কটা হচ্ছে, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সংস্কারটা কোন পথে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। জুলাই সনদের জন্য আমরা যে বড় একটা কমিশন আলোচনা করলাম অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে, আমার অবজারভেশন হলো এটা তো সকল রাজনৈতিক মতের কমিশন ছিল না। হ্যাঁ, এবং বাছাই করা কিছু সংগঠনকে একত্রিত করা হয়েছিল। সেটা তো ধরেন অন্য বিতর্ক। কালকের বৈঠকে এই আলোচনাটা, কালকের বৈঠকে এই আলোচনা আসেনি, এবং এটাকে প্রাসঙ্গিকও মনে হয় না আমাদের কাছে। কোনো সংস্কারের বিষয় উঠেছে, ধরেন 31 দফাতে। হ্যাঁ, 31 দফা এবং জুলাই সনদ এভাবে পাশাপাশি উচ্চারণ করা হয়েছে। আচ্ছা, 31 দফা ও জুলাই সনদকে সামনে রেখে আমরা এই পরিবর্তনগুলো সাধন করব এরকম। এবং জুলাই সনদ মানে আবার ওই ডক্টর ইউনূসের তৈরি করে দেওয়া মানে বিকৃত সনদ না, যেটাকে এক্স্যাক্টলি আমরা স্বাক্ষর করেছিলাম ওইখানে, ওইভাবে। 31 দফাকে কেন্দ্র করে কিভাবে সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে সেই বিষয়ে কোনো বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেখুন, 31 দফা যেটা ছিল, এটা যখন তৈরি করা হয় তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না। তখন আমরা কারা ছিলাম? আমরা ছিলাম আন্দোলনকারী, এবং আমরা সরকারের অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। এইরকম একটা সিচুয়েশন 31 দফা ছিল। সুতরাং 31 দফা মানে সুযোগ সন্ধানীতে থাকা কোনো দফা না। 31 দফা হলো রাজনৈতিক জায়গা থেকে সমস্যা অনুধাবন করে করে একটা দফা, সে জায়গা থেকে তৈরি করা হয়েছিল এটা। কিন্তু জুলাই সনদের বিষয়টা কিন্তু কোনো মানে একটা সুবিধাজনক জায়গা থেকে তৈরি করা একটা মানে সনদ। 31 দফাটা কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে সংস্কারটা করবে সেই বিষয়ে কোনো বার্তা দিলেন প্রধানমন্ত্রী কালকে? হ্যাঁ, 31 দফার ভিত্তিতে স্টেপ বাই স্টেপ বিভিন্ন মানে পদ্ধতিগত যে সংস্কারগুলো আছে, সে ধরেন তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ। তত্ত্বাবধায়ক সরকার তো আলাদাভাবে জুলাই সনদে বাস্তবায়নের কোনো প্রয়োজন নাই, এটা তো কোর্ট তো আদেশ দিয়েই দিছে। সুতরাং এটা মানে শুধু তত্ত্বাবধায়ক সরকার না, যা যা পরিবর্তন প্রয়োজন মানে জুলাই সনদের নামে মানে পরিবর্তন করার প্রয়োজন নাই। তো 31 দফার মধ্যে আছে, হ্যাঁ। তবে উচ্চকক্ষ বিষয়ে অনেক বেশি আগ্রহ সচেতন মানুষদের নাই। মানে যারা কনসাস গ্রুপ তারা মনে করে উচ্চকক্ষ একটা খরুচে কক্ষ, যেটা শুধু খরচ বাড়াবে। পার্লামেন্টের মতো আরেকটা পার্লামেন্টের দায় বহন করতে হবে, ভার বহন করতে হবে, আরও কিছু ফ্ল্যাট লাগবে, আরও কিছু বাহন। মানে বিএনপিও কি সেটা মনে করে আপনার? হ্যাঁ, বিএনপিও এটা মনে করে। কিন্তু 31 দফায় কিন্তু বিএনপির উচ্চকক্ষের ইস্যু আছে। না, 31 দফাতে বিএনপির মূল আলোচনায় এই উচ্চকক্ষ নিম্নকক্ষ ছিল না। এইটা কিন্তু একটা দফায় তো উচ্চকক্ষ বিষয়টা আমি বলছি, ওইটা 31 দফা মানে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা 21 দফা এরকম একটা ছিল। পরবর্তীতে 31 দফাটা কই থেকে আসলো? আমরা কিছু মতামত দিয়েছি, সাকিব ভাইরা মতামত দিয়েছে, গণতন্ত্র মঞ্চ, তারপর সমমনা জাতীয়বাদী, ওইখান থেকে কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়টা আসছে। এক্স্যাক্টলি বিএনপির কমিটমেন্ট কিন্তু উচ্চকক্ষ
উচ্চকক্ষ নিম্নকক্ষ ওইভাবে ডাইহার্ট ছিল না। 31 দফাটা তো ঠিক আছে? বিএনপির দেওয়া, হ্যাঁ 31 দফা বিএনপি ফলে এটা বিএনপির প্রতিশ্রুতি, পরামর্শ জারি হোক না কেন। না কোনো একটা দফা সময়ের সাথে প্রাসঙ্গিক কম হতেও পারে, তাই না? ওইটাই মেজর হয়ে যায় না তো। না কিন্তু মানে এইটা নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট কোনো বার্তা পাইনি। প্রধানমন্ত্রী এটা নিয়ে বিএনপির একটা কমেন্টস আছে সংস্কার কমিশনে হওয়ার সময়, ওইখানে জুলাই সনদে তারা একটা মতামত দিয়েছে, এই মুহূর্তে উচ্চকক্ষকে তারা প্রাসঙ্গিক মনে করছেন না। হ্যাঁ সেটা এইটা সেই কিন্তু সময় আছে। বলেছিলেন। তাহলে এটা যেহেতু আছে, এইরকম একটা কমিটমেন্টের উপর ভিত্তি করে নির্বাচন হয়েছে, সুতরাং এই বিষয়ে একটা তাদের সেটেলমেন্ট আছে যে আমরা তো এরকম একটা মতামত দিয়েই ছিলাম। না কিন্তু নোট অফ ডিসেন্ট একটা প্রক্রিয়া নিয়ে আছে উচ্চকক্ষের, কিন্তু উচ্চকক্ষের বিষয়ে বিএনপি একমত, একমত। জুলাই সনদেও একমত। কিন্তু আমি আরেকটু যদি আপনি স্পষ্ট করে একটু বলেন, আপনাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই বিষয়টা উঠেছে কিনা? না, কালকে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়ে এরকম আলোচনা হয়। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী? ভবিষ্যতের বাংলাদেশ বলতে আমাদের 31 দফার ভিত্তিতে যেই কমেন্টসগুলো আছে, আমি বক্তব্যটা এইভাবেই বলি, জুলাই সনদ এবং 31 দফা এই দুটাকে সামনে রেখে সরকার কাজ করতে চায় এবং এইটাতে আমাদের সাপোর্ট চাই, সমর্থন চাই। আমরা সরকারের যে বন্ধু হিসেবে ছিলাম, সেই বন্ধুত্ব শেষ হওয়ার কোনো কারণ আছে কি, এটাই একটা প্রশ্ন আসছে। এই না, প্রশ্নটা কেন উঠতেছে? এই প্রশ্নটা মানে এটা এরকমই যে আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, এখনো একসাথে আছি, ছেড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। না কিন্তু আপনি বলছিলেন যে দূরত্ব তৈরি হয়েছে, দূরত্বটা কমানোর একটা চেষ্টা হচ্ছে। অনেকের তো আকাঙ্ক্ষা থাকে, সেই দূরত্বটা কেন তৈরি হলো? দূরত্ব তৈরি হবে না। অনেকে নমিনেশন পাওয়ার ইচ্ছা ছিল, পায়নি, বিভিন্ন কারণেই পায়নি। হয়তোবা বিএনপিরও তো একটা অবজারভেশন আছে যে যে নমিনেশন চাচ্ছে তার অর্থনৈতিক ফিনান্সিয়াল ফিজিবিলিটি আছে কিনা, সে ওখান থেকে বের হয়ে আসতে পারবে কিনা, নাকি ওই আসনটা হারাই ফেলবে, এরকম যোগ বিয়োগ করে অনেককে দেয়নি। ঠিক আছে, যেমন আমাদেরকেও মানে নির্বাচনের আগে একটা বোঝাপড়া ছিল, আমাদেরকেই বলেছিল দুটো নাম দেন, তারপর আমরা দিয়েছিলাম। তারপরে তাদের একটা অবজারভেশন হয়তো বা ছিল যে আমরা বিজয়ী হওয়ার মতো এখনও ফিট হই নাই, সে কারণে আমাদেরকে ওই জায়গায় আলোচনায় আমরা ছিলাম না পরবর্তীতে। আর আপনারা যে কনসার্নগুলো দিয়েছেন ছোট ছোট করে হলেও, সেগুলোর কোনো আলাদা করে উত্তর দিয়েছেন প্রাইম মিনিস্টার? কালকে বক্তব্যতে সবই চলে আসছে, সবগুলো তো প্রকাশ করছে, যা দেখছেন ওইটাই আর কি। না সেটা তো ধরেন আমরা দেখেছি, মানে আপনি যেহেতু ভেতরে ছিলেন, আবহাওয়াটা কেমন ছিল ডিসকাশনের? আবহাওয়াটা একটা ছিল অন ইয়ারে আবহাওয়া আর একটা ছিল অফ ইয়ারে আবহাওয়া ছিল, বুঝছেন? এটা অফ ইয়ারে বলতে খাবার সময় আবার আলাদা আলাদা কিছু আলোচনা টুকটাক হয়েছে, সেগুলো ওখানে আলোচনা ওখানেই থাকুক, সমস্যা নেই। না যতদূর বলা যায় আর কি, নিশ্চয়ই এই ধরনের তাহলে তো সব অন ইয়ারে আসতো। ধরেন এই ধরনের বৈঠকে এমন অনেক আলোচনা হয় যেটা আপনি পাবলিকলি বলবেন না, সেটা খুব স্বাভাবিক বিষয়। তারপরে কিছু মানুষের তো জানার আগ্রহ থাকে। ধরেন আপনি একটা কথা বলছিলেন যে একজন বলেছে যে নারী সংরক্ষিত আসন কেন সব বিএনপির নিতে হইলো। এই ধরনের কনসার্ন কি আসলেই যুগপৎ আন্দোলন যারা করেছেন এরকম রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে? না, সবাই একজনই বলছে শুধু, আচ্ছা, অনেক মানুষ বলেনি। যেমন আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই, তিনি বলেছেন যে আমরা একটা আকাঙ্ক্ষাকে লালন করে রাজনীতি করি, আমরা কি হইলাম না হইলাম আমাদের এত প্রত্যাশা নাই, আপনারা ওই আকাঙ্ক্ষাটাই বাস্তবায়ন করেন, যেটা আমরা একসাথে আন্দোলন সংগ্রামের সময় দেখেছি। আমার কাছে এটা খুব ভালো লাগছে। মাহমুদুর রহমান মান্না বেরিয়ে এসেও বলেছেন যে এটা আসলে কোনো আলোচনা ছিল না, শুভেচ্ছা বিনিময় ছিল, এইখানে কোনো চাওয়া পাওয়ার বিষয় ছিল না। হ্যাঁ, কিন্তু তারপর একটা রাজনৈতিক বৈঠকে যতই শুভেচ্ছা বিনিময় হোক, মানুষের তো মানে নিজের দল নিয়ে হোক, দেশ নিয়ে হোক, এক ধরনের কনসার্ন তো থাকে। আপনি যে বলছেন দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব কি শুধু চাওয়া পাওয়ার ফারাকের কারণে? না, মানে আপনার হলো কি পাবে কি যাবে, ওইভাবে যদি চাওয়া পাওয়ার হিসাব হয় তাহলে তো দেশ ধ্বংস করে সব বিলাই দিতে হবে সরকারকে, তাই না? ওই স্কিল তো ডেভেলপ হতে হবে। অন্য ছোটো ছোটো রাজনৈতিক দল আছে, একসাথে আন্দোলন করলেই তাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে, বিষয়টা এরকম না। একটা জায়গা তো একটা ডিমান্ড আছে যে এই জায়গাটা এই ধরনের স্কিল্ড মানুষ ডিমান্ড করে, সেই জায়গাটা তো সেই জায়গার মানুষটাকে দিতে হবে। ধরেন একটা বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক একটা পদ ফাঁকা আছে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে বা সহকারীর মধ্যে, এটা কি বৈজ্ঞানিক গবেষণার মধ্যে লোক মানে যদি না পায় তাহলে কি উনি একটা দল থেকে একটা নিয়ে নেবেন? এরকম অনেক বিষয় আছে। এটা মানে চাহিদা থাকবেই, মানে থাকলেই সব বিলাই দেওয়ার মতো না, সরকারকে সব রেখে চিন্তা ভাবনা করেই এমপ্লয় করতে হবে। একটা মানুষকে একটা পদ দিয়ে দিলে অনেক বিপদের আশঙ্কা থাকে, সেই পদটাকে মিস ইউজ করে কিনা অর্থনৈতিক। যারা যুগপৎ আন্দোলন করেছিল তাদেরও তো এক ধরনের প্রত্যাশা, আন্দোলন করার একটা যোগ্যতা না, আবার ধরেন না প্রত্যাশা পূরণ না করার
আরও যে কারণ থাকতে পারে সেইটা কি প্রাইম মিনিস্টার বললেন? এইটা যেখানে যেখানে স্কিল মানুষ পাচ্ছেন বিভিন্ন দলের মধ্যে, এগুলো হান্টিং করছেন অলরেডি, নিচ্ছেন, এটা কন্টিনিউ করবেন। এই ধরনের কথা বলেছেন যে আমরা যেখানে যেখানে যে যাকে ফিট মনে করছি আমরা কিছু কিছু করে নিচ্ছি। আপনাদের পাশেই, এ পাশে সাকিব ভাই আছে, এই পাশে নুরুল হক নূর আছে, এদিকে বিভিন্ন জনকে দেখাই দিয়েছেন। হ্যাঁ, সুতরাং আমরা কাউকে কোনো জায়গায় পারফেক্ট মনে হলে সেটা আমরা অ্যাকোয়ার করব। এই স্ট্র্যাটেজিতে এগিয়ে গেলে এই সরকার কতদূর সফল হবে? আপনাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলেন। আমি যেটা দেখি, সরকার এবং সরকারের পক্ষের মানুষগুলো যত বেশি ইন্টারনালি আমি মানে ফ্রাস্ট্রেটেড দেখে আমার ভাল লাগে, বুঝছেন? ও ফ্রাস্ট্রেটেড মানে সে কিছু পাচ্ছে না, সে যা চাচ্ছে সেরকম হচ্ছে না, এরকম ফ্রাস্ট্রেশন দেখলে ভাল লাগে যে তাহলে সরকার মনে হয় সঠিক পথে চলছে, যে তার কর্মীদেরকে লুটপাট করার সুযোগ দিচ্ছে না, দুর্নীতি করার সুযোগ দিচ্ছে না, যে কারণে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, তাদের ইনকাম কম হচ্ছে, আয় কম হচ্ছে। তো এরকম দেখলে আমার ভাল লাগে। আবার মানে এই ফ্রাস্ট্রেশন কি আপনি দেখেন? এই ফ্রাস্ট্রেশন প্রচুর আছে, বাপ রে বাপ। যেখানে বলবেন বিএনপি নেতা কর্মী সবাই বলবে আমরা কি পেলাম। এই ফ্রাস্ট্রেশন তো থাকেই। এই আমরা কি পেলামের যে আফসোস, এটা নিশ্চয়ই আফসোসের সুরে বলে আপনি বলতেছেন। হ্যাঁ, আস্তে আস্তে সুরে যে প্রচুর বলে। এই আফসোসটা উপরে গিয়ে পৌঁছায় না? উপরে গিয়ে পৌঁছায় না, উপরে গিয়ে পৌঁছায় না। উপরে এটাই ভাল লাগে যে যেখানে যতটুকু প্রয়োজন, যাকে প্রয়োজন সেখানে সেটুকু কাজে লাগানো। মানুষ চাবে, নেতাকর্মীরা চাবেই, সব কিছু বিলীন করে দিতে হবে নাকি? এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার মনে হয়? এই সরকারের সামনে সবচেয়ে চ্যালেঞ্জ হলো অপতথ্য, মিসইনফরমেশনের কারণে দুর্ঘটনা ঘটতে পারে, সরকার পতনে দুর্ঘটনা ঘটতে পারে। এবং এটা খুব মানে স্ট্রংলি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন চলছে খুব ব্যাপকভাবে। একটার পর একটা টার্গেট করা হচ্ছে, কখনো শিক্ষামন্ত্রীকে, কখনো মীর শাহ আলম ভাইকে, কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে, কখনো সালাউদ্দিন আহমেদ ভাইকে, কখনো খসরু ভাইকে। চলছে, একজনকে ফেল হলে আরেকজনকে ধরতেছে, এইভাবে পার্ট বাই পার্ট চলতেছে। কোন জায়গায় গিয়ে সফল হবে আল্লাহ জানে। মানে এটা কারা করে? এটা যারা ডিসইনফরমেশন ছড়ায় স্বার্থ হাসিল করতে চায় তারাই করবে। তো মানে তারা কি দেশের মধ্যে শক্তি, বাইরের শক্তি, রাজনীতির শক্তি, অরাজনৈতিক শক্তি? এইটা সমাজে যারা কম গ্রহণযোগ্য, যাদের এথিক্যাল গ্রাউন্ড নাই, আমি জামাতের কথাই বলতেছি, গুপ্তদের কথা বলতেছি, তারা তো মানে ফেয়ারলি বাংলাদেশের পলিটিক্সে প্রাসঙ্গিক না। তো ওই প্রাসঙ্গিকতা নাই বলে তারা অন্যকে আঘাত করে করে নিজেদেরকে ভালো দেখাতে চায়। তাদের ভালো দেখানোর উপায় হলো অন্যকে আঘাত করে, অন্যকে খারাপ বানায় ভালো দেখা নিজেকে। এটা তাদের একটা কৌশল, যে সৎ লোকের শাসন বলে, এটাই বলে। বাস্তবে মানে তাদের সততা কতটুকু এটা আমরা দেখলাম। এই যে বাউফুলে দেখলাম, বাউফুলে জেলেদের জন্য একটা চাল বরাদ্দ থাকে, সেই বরাদ্দের চাল জামাত নেতা নাসির বাউফলে খেয়ে ফেললো। এতগুলো চাল একা একা উনি কীভাবে খায় আমি জানি না। আপনি এই যে গুপ্ত বট শব্দটা আপনি প্রায়ই ব্যবহার করেন, মানে জামাত তো এখন পাবলিকলি রাজনীতি করে, তারা তো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের তো পাবলিক আইডেন্টিটি আছে, মানে তাইলে বারবার আপনি তাদের বিরুদ্ধে গুপ্ত হওয়ার অভিযোগ আনেন কেন? জামাত ক্ষমতায় না আসা পর্যন্ত তাদের পুরা বডিটা কখনো দেখাবে না, কখনোই দেখাবে না। এবং জামাতের নেতাকর্মী যারা আছে বেসিক্যালি এটা ওই লিগেসি, তো 1971 সালের লিগেসি তো এক ধরনের, গোলাম আজমের লিগেসি, মুজাহিদের লিগেসি, নিজামীর লিগেসি, এগুলো তো মোটামুটি, এবং তারা তাদেরকে শহীদ মনে করে। তো এই লিগেসির যারা আছে তারা নিজেদেরকে নিজেদের মধ্যে বোঝাপড়া আছে, এবং তারা একটা হীনমন্যতা থাকে সবসময়, যে তাদের পরিচয় প্রকাশ পেলে তারা মানে রাজনীতির মাঠে কোনো সময় হয়রানির শিকার হবে। তারা একটা ভয়ে থাকে, আতঙ্কে থাকে। এই ভয়ের কারণ তারাও বোঝে, তারা অপরাধীদের বংশধর, অপরাধীদের সিলসিলা। এই ভয়টার কারণে তারা কখনোই পুরোপুরি প্রকাশিত হয় না। একটা বড় একটা অংশ মানে ঘাপটি মেরে থাকে, কখনো বিএনপি হয়ে থাকে, কখনো আওয়ামী লীগ হয়ে থাকে, কখনো সাধারণ ছাত্র, নিরপেক্ষ ছাত্র, এগুলো হয়ে থাকে। তারা শুধুমাত্র ওই অপরাধ বোধ থেকে তারা যে না, আমার পরিচয় প্রকাশ পেলে আমি কই যাব, কি হবে আমার। এবং এটা কখন পুরোপুরি প্রকাশ পাবে, যখন তারা নিজেরা ক্ষমতায় আসবে, তখন তারা পুরা শরীরটাকে দেখাবে। এবং এই সংখ্যাটা তো খুব দুর্বল না। 1971 সালে রাজাকারদের সংখ্যা কি দুর্বল ছিল? মুক্তিযোদ্ধারা যেরকম শক্তিশালী ছিল, রাজাকাররাও ওই রকম শক্তিশালী ছিল, কিন্তু জনগণ সঙ্গে ছিল না, এই জন্য ওরা পেরে উঠতে পারে নাই। কিন্তু আপনি এখন ধরেন এত স্ট্রংলি জামাত বিরোধী কথা বলেন, আপনি তো ধরেন 24-এর আন্দোলন, তো তারাও একটা অংশীজন, আপনারা তো একসাথেই আন্দোলন করেছেন।
24-এ আন্দোলনে জামাতের ভূমিকা কতটুকু? আমি বনফুল নামে একটা বিল্ডিংয়ে ছিলাম, 4 তলা বিল্ডিং এটা সম্ভবত, যতটুকু মনে পড়ে। প্রত্যেক ফ্লোরে 22টা করে রুম আছে। এই 4-22 কত হয়? 88। 88। এই 88টা রুমের মধ্যে একটা রুমে শুধুমাত্র জামাতের নেতাকর্মীরা ছিল 4-5 জন। অর্থাৎ 88 গুণন 5 দেন, কত হয়? 5 × 40, 400 মানুষ ধরেন। এই 400 মানুষের মধ্যে 5 জন মানুষ হলো জামাত করে। জুলাই গণ অভ্যুত্থানে বনফুল নামে একটা জেলখানার মানে বিল্ডিংয়ের কথা বলতেছি। তার মানে 400 জনের মধ্যে 5 জন, মানে এই গ্রেপ্তার আটক বন্ধুদের মধ্যে 1% হলো জামাতের অবদান। 1%। জুলাই গণ অভ্যুত্থানেও এই 1% ভূমিকা তাদের থাকতে পারে। তারপরেও কখন এই ভূমিকাটা এক্স্যাক্টলি যেদিন শেখ হাসিনা চলে গেল এই দেশ থেকে, ওই দিন তারা তাদের পরিচয় নিয়ে সামনে আসছে। তার আগ পর্যন্ত সামনে আসেনি, কেউ দেখাতে পারবে না। জামাতের নেতাকর্মীরা দেখাক না, 2 আগস্টের ছবি দেখাক, 1 আগস্টের ছবি দেখাক, 3 আগস্ট, হ্যাঁ ছবি দেখাতে পারবে না। তাদের এই অ্যাসেটগুলো নাই। হ্যাঁ, এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে সাকসেসফুলি তারা এই পুরা ইকোসিস্টেমটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তাদের গুপ্ত এবং বটগুলোর মাধ্যমে। কিন্তু গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ওই যে বললাম না, 400 জনের মধ্যে মানে 5 জন ওই রকমই। আপনি যে বলছেন মিস ইনফরমেশন ডিসইনফরমেশনটার টার্গেট প্রাইম মিনিস্টার থাকে, এটা কি প্রাইম মিনিস্টার জানেন আপনাদের? জানবেন না কেন? মানে তার ডিসইনফরমেশনের কেন্দ্রবিন্দুই উনি, ওনাকে নিয়ে তার কোনো ডিসইনফরমেশন কনসার্ন করে। বলেছেন কখনো আপনাদের? আমরা বলেছি কি, আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা যখন দেখি আমাদের অনেক শখের সরকার এটা, আমরা আলাদা দল করি, বাট আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রামের পরেও জুলাই গণ অভ্যুত্থানে মিনিমাম মানে গ্রহণযোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কিছু অগ্রহণযোগ্য লোক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিল, হ্যাঁ, ষড়যন্ত্রের মাধ্যমে, যাদের হওয়া উচিত ছিল না। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের হাতে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতায় আসেনি। ডক্টর ইউনূসের মতো ওত পেতে থাকা শকুনদের হাতে এই ক্ষমতা চলে যায়, কৌশলে তারা নিয়ে নেয়। তাদের এই গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই, গণ অভ্যুত্থানের জন্য তারা কখনো কিছু করেনি দেশের মানুষের জন্য। ডক্টর ইউনূস দেখাতে পারবেন কোনো দিন কোনো ক্রস ফায়ারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছে? কোনো দিন কোনো গুমের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে? কোনো বন্যায় 2 মুঠা খাবার নিয়ে গিয়ে কোনো গরিব মানুষকে দিয়েছে? কোথাও দেখাতে পারবেন কোনো অগ্নিকাণ্ডে গিয়ে খাবারের নিয়ে তার কোনো প্রতিষ্ঠান সেখানে গিয়েছে? কখনোই যায় না। ডক্টর ইউনূস বাংলাদেশের একটা ভোক্তা, জাস্ট সে একজন খাদক। এখানে সে নিয়মিতভাবে এখান থেকে খায়, এদেশের অর্থ খায়, সম্পদ খায়, এদেশের নির্যাসটা চুষে খাচ্ছে সে। ডক্টর ইউনূসকে নিয়ে আপনাদের এত অভিযোগ, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ওই সময় যা যা করেছেন এবং যেই সব নিয়ে আপনাদের আপত্তি আছে, সেই সব নিয়ে আপনারা কখনো লিগ্যাল রেমেডি নেওয়ার চেষ্টা করছেন না কেন? ডক্টর ইউনূস ক্ষমতা থাকা অবস্থায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিগ্যাল রেমেডি না, এখন না, মানে তখন তো সম্ভবই না। এখন এই সরকারের সময়েও ভৌতিক কারণে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। মামলা করতে গেছে, মামলা খারিজ, মামলা নেওয়া হচ্ছে না। হামে শিশু মারা গেছে এতগুলো, কোনো মামলা করে কাজ হচ্ছে না। মামলা নিচ্ছেই না। আমি জানি না কেন নিচ্ছে না, এরকম তো হওয়া উচিত না। একটা সরকার চলে গেলে পরবর্তী সরকারের কাছে জনগণের একটা ডিমান্ড থাকে যে আগের সরকারের অন্যায়, অপরাধ এবং ক্রাইমগুলো তুলে ধরতে হবে। এই যে হামে দুর্ঘটনা, এটা একটা প্ল্যান্ট একটা হলো মানে ধ্বংসযজ্ঞ চালানোর একটা কার্যক্রম যে পরবর্তীতে যে সরকার আসবে, হামের টিকাটা কেনা হলো না, জাস্ট তারা একটা ম্যাসাকার হয়ে যাবে এখানে। হ্যাঁ, এই ষড়যন্ত্রটা আমি জানি না সরকার কেন বুঝতেছে না বা বোঝা। এবং সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্টও এরকম আসছিল যে হত্যা করার নিমিত্তে হামের টিকা কেনা গাফিলতি করেনি। এই স্টেটমেন্ট দেওয়ার মতো পাগলামি কেন করতে হবে? হ্যাঁ, কী ইন্টেনশন নিয়ে করেছে, মিন্স রিয়া আছে কি না, এটা কি এই সরকার বলার দায়িত্ব? এই সরকারের দায়িত্ব হলো এগুলো তদন্ত করা। এই সরকার দায়িত্ব কারা কারা গাফিলতি করছে তাদেরকে মানে অ্যাকাউন্টে নিয়ে আসা। সেগুলো না করে সরকার আর উল্টে বক্তব্য দেয় যে হলো হত্যা করার উদ্দেশ্য নিয়ে হামের টিকায় গাফিলতি করেনি। আপনার হলো এক যে রাস্তায় ট্রাক চলার সময় ট্রাক দুর্ঘটনা ঘটেনি, সে কি দুর্ঘটনা ঘটানোর নিমিত্তে রাস্তায় গাড়ি চালায়? বাট ওই দুর্ঘটনা ঘটার পরেও তাকে গ্রেপ্তার করা হয় না, তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় না। তাহলে সেই রকম হলে ডক্টর ইউনূসের দ্বারাও যদি কোনো দুর্ঘটনা ঘটে,
তাই না? তারপরে ইউনিসেফ বলছিল না ডানে বায়ে চলা যাবে না, এদের টিকার সমস্যা বলছে না, সতর্ক করে দেওয়ার পরেও করা হচ্ছে না। এই বিচারটা হওয়া খুবই জরুরি। আমরা খুব মন থেকে চাই তো আপনারা তো তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন হ্যাঁ, আমরা করেছেন, বলেছি। দীর্ঘদিন এই যে একসাথে এইখানে আপনারা- দাঁড়াই বলতেছি যে সরকার এটা কেন করতেছে? মানুষের অধিকার এই বিচার পাওয়া, ওই সকল বাবা মার অধিকার যারা সন্তান হারিয়েছে তাদের অধিকার কালকের এই বিচারের আওতায় আনতেই হবে। মিটিং এ কি এই বিষয়টা এটা অনেকবার বলেছি সরকারকে, অনেকবার বলেছি, আপনার কি মনে হয় সরকার এই অনেকের বিষয়ে মাধ্যমে concern বলেছি, না লিখিত কেন? দিয়েছি পর্যন্ত। মানে গভর্নমেন্ট এই বিষয়ে কনসার্ন না কেন আপনার না, কি মনে হয়? আমি কথা বলি, বিএনপি সরকার, এনসিপি এবং জামাত সমন্বিতভাবে ডক্টর ইউনূসের গায়ে আঁচড় লাগুক এটা চায় না। হ্যাঁ, সমন্বিতভাবে এই তিনটা সিস্টেম মিলেই চায় না ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করতে। কিন্তু মানুষের তো অধিকার নেয় বিচার পাওয়া, তাই না? দেখবেন জামাতে এই হামের টিকা নিয়ে কিছু বলে না, এবং এনসিপি ছেলেবেলে হামের টিকার গাফিলতের জন্য বিএনপিকে দায়ী করে, ঠিক আছে? কিন্তু ডক্টর ইউনূস যে মূল কালপ্রিট, নূরজাহান বেগম ডক্টর ইউনূসের সে যে মূল কালপ্রিট, সেটা নিয়ে কখনো কথা বলতে চায় না। এই ধরেন জুলাই সনদ, সংস্কার, সংবিধান এর বাইরেও আপনি তো সাধারণ মানুষের সাথে কাজ করেন। সাধারণ মানুষের তো প্রবলেম ধরেন একদম লাইফ রিলেটেড, দ্রব্যমূল্য, আমার জ্বালানির দাম, আমার বিদ্যুতের অভাব, গ্যাসের অভাব, একদম প্রো পিপল যে প্রবলেমগুলো আছে। আপনারা 41টা রাজনৈতিক দল একসাথে প্রধানমন্ত্রীর সাথে বসলেন, এই সমস্যাগুলো নিয়ে কথা হচ্ছে। প্রোডাক্টের না, প্রাইস, বিদ্যুৎ নিয়ে আমরা আগেও কথা বলেছি যে বিদ্যুতের দাম অথবা না তেলের দাম বিচ্ছিন্নভাবে তো সবাই গতকালকে বলেন, আলাদাভাবে কিন্তু কথা ধরেন হয়নি, যেহেতু কিন্তু 41টা আমরা কথা রাজনৈতিক বলেছি। দল একসাথে বসেছেন, সেইখানে এই যে দ্রব্যমূল্য নিয়ে কোনো প্রসঙ্গ উঠিয়েছে কিনা কেউ? দ্রব্যমূল্য বাজারের এখন যে সিচুয়েশন, আমার যতটুকু মানুষের সাথে, আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি এবং খুব ওপেনলি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জেলায় যাই, মানুষের মনে দ্রব্যমূল্য নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে না, এমনকি জ্বালানি বিষয়ে অনেক হতাশা কাজ করে না যে অনেক দামে তেল কিনছে। 100 টাকার নিচে কোনো সবজি নাই তার। হ্যাঁ হ্যাঁ, নাই, কিন্তু মানে হলো প্রত্যেকেই সামহাও কোপ করে ফেলছে। হ্যাঁ, ওই অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে কোপ করে ফেলছে, মুদ্রাস্ফীতি হয়েছে, নিজ নিজ জায়গা থেকে যেইভাবে কোপ করছে মানুষ, যেইভাবে মানায় নিচ্ছে, মানুষ কষ্ট হচ্ছে। সেই মানায় নেওয়াটা কি একজন নাগরিক হিসেবে প্রাপ্য? না, আপনার হলো আমার যখন ডিভ্যালুয়েশন, মানে আপনি আমার ধরেন অনেক দিন ধরে মারতেছেন, এখন মারার পরে আমার এক সময় গিয়ে আর ব্যথাটা লাগলো না, কিন্তু তাই বলে কি আপনি আমার মেরে যাবেন? না না, মেরে যাবেন না, বিষয়টা এরকম না। জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, এটা তো একটা কনসিকুয়েন্স আমরা জানি। জ্বালানি তেলের মূল্য একটা ধরেন বৈশ্বিক বিষয় আছে। হ্যাঁ, বৈশ্বিক বিষয়, কিন্তু আমার বিদ্যুৎটাকেও একই বৈশ্বিক বিষয় না? হ্যাঁ, বিদ্যুৎ একই বৈশ্বিক বিষয়। কিন্তু এবার আসেন, কিন্তু বিদ্যুতের সঞ্চালন লাইন, হ্যাঁ, সেইটা তো আমার নিজের দেশের বিষয়। আমার যে সক্ষমতা উৎপাদনের, সেটা তো আমার নিজের দেশের বিষয়। ডিপিডিসি গত জুন মাসের যে অতিরিক্ত ভুতুড়ি বিল, সেটা নিয়ে তদন্ত পর্যন্ত করতে হচ্ছে ডিপিডিসি কে। এগুলো তো মিসম্যানেজমেন্ট। শুধু এখানে না, আপনার হলো সরকার কিন্তু কুইক রেন্টাল থেকে সুইচ করতেছে। সুইচ করা মানে কুইক রেন্টালকে কুইক রেন্টাল রাখছে না। এখন গভর্নমেন্টের কোনো ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে না। ওই যে ক্যাপাসিটি চার্জের যে বিষয়টা আছে, ওখান থেকে বের হয়ে আসতেছে। তো এই সুইচিং পিরিয়ডে আমরা সরকারকে দেখতে পারি তো সুইচিংয়ে সাকসেসফুল হয় কি হয় না। আর সবজির দাম আপনার হলো ধরেন এক ট্রাক সবজি নিতে, যেখানে একটা ট্রাকের ভাড়া 20,000 টাকা নিত, সেখান থেকে যদি এটা 25,000 টাকা ট্রাক ভাড়াটা হয়ে যায় ফুয়েলের কারণে, তো তখন কি আপনার সবজির দামে গ্রোথ একটা ইফেক্ট পড়বে না? এটা তো অবশ্যই, শুধু এখানে না, সব জায়গাতেই পড়ছে। তো এখন সবকিছু মিলে আপনাদের যদি এরকম মনে হয় যে তো পড়বে, ইনফ্লেশন হবে, এগুলো একটা গ্লোবাল ইকোনমি লেভেলে, আপনারা তো গণমাধ্যম নিয়ে কাজ করছেন, পাবলিক লেভেলে আপনারা পাবলিক ওপিনিয়ন নিয়ে আসবেন। আর আমরা পাবলিক ওপিনিয়ন নেই তো, সেই পাবলিক ওপিনিয়নের পার্সপেক্টিভই তো বলছি। আমার পাবলিক ওপিনিয়নগুলোই ওপিনিয়ন। আমার প্রশ্ন দেশের মানুষ কেমন আছে, সংবিধান সংস্কার এগুলো নিয়ে গভর্নমেন্ট যতটা কনসার্ন, মানুষের সমস্যা নিয়ে কি সরকার ততটা কনসার্ন না? এবং এই যে সংস্কার বলা হচ্ছে, যেভাবে সংবিধান সংস্কার করতে হবে, সংবিধানের মূলনীতি বদলাইতে হবে, এগুলো বিষয়ে যতটুকু কনসার্ন, ওই কমিশন কিন্তু পুলিশ সংস্কার নিয়ে কোনো কনসার্ন ছিল না, ওই কমিশন কিন্তু স্বাস্থ্য সংস্কার নিয়ে কোনো কনসার্ন ছিল না, ওই কমিশন কিন্তু শিক্ষার সংস্কার নিয়ে কোনো কনসার্ন ছিল না। এবং তারা, আমরা ধরাই দিছি যে এগুলো বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন, কয় না এগুলো আমাদের বিষয় না। তাহলে আপনাদের কি বিষয়?
পুরা জাতিকে একটা মানে ধোঁয়াশার ভিতর রেখে সেটা তো ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি আমি। এখনকার সরকার কি করছে, মানে এখনকার সরকার কি সংবিধান সংস্কার না, এখনকার সংবিধান সংস্কার এগুলো নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে না। না, কিন্তু তাও যতটুকু ঘামাচ্ছে, আপনি দুইটা সংসদ অধিবেশন দেখলেন, হ্যাঁ, একটা বাজেট অধিবেশন গেল, তার একটা আগে প্রথম অধিবেশনে মোটামুটি পুরোটাই জুলাই সনদ টনদ নিয়ে আলোচনা হলো। সেইখানে কি মানুষের, আপনার কি রিয়েলি মনে হয়, আপনি তো অসংখ্য মানুষের সাথে মেশেন, সংবিধান সংস্কার হওয়ার চেয়ে একজন মানুষ কত টাকা আয় করছে এবং সেই আয় কিভাবে ব্যয় করছে এইটা নিয়ে বেশি টেনশন করে মানুষ, না সংবিধানে উচ্চকক্ষ থাকলো কি থাকলো না এটা নিয়ে টেনশন করে? না, আমাদের বিরোধী দল যারা আছে, এনসিপি, জামাত, পুরা মানে সংসদের টাইমটা তাদের পুরা মাথা ব্যথাটাই আসলে জুলাই সনদ সংস্কার, এখান থেকে তারা কিছু একটা অ্যাচিভ করতে চায়, তাদের মতো করে কিছু তারা করতে চায়। এইটা এই কারণেই সংসদের মূল টাইমটা মানে আউট হয়ে যাচ্ছে, যে কারণে তারা বিরোধী দলের কাজ কি, সরকারের ভুল ধরা, সরকারকে খোঁচানো, বিভিন্ন ত্রুটিগুলো সামনে ধরা, তারা এগুলো নিয়ে এত বেশি সময় খেয়ে ফেলছে যে তারা জনগণের দাবিকে ফোকাস করে এটা বলতে হচ্ছে না। যার ফলে আপনি দেখেন যে প্রধানমন্ত্রীকেই নিজেই ভুল নিজে ধরতে হচ্ছে, যে 7 লাখ গাছ লাগানো একটা প্রজেক্ট, সেখানে 2 লাখ, এরকম করে প্রত্যেক দিনই বলতেছে। কখনো বলতে সিটি কর্পোরেশনে ভুল ধরতেছে, কখনো গাছ লাগানো ভুল ধরতেছে, কখনো কৃষি মন্ত্রণালয় ভুল ধরতেছে, বিভিন্ন মন্ত্রণালয় নিজেরা ভুল ধরতেছে। তো বিরোধী দল যখন ফাংশন করে না, বিরোধী দল যখন ভিন্ন কোনো তালে থাকে, তখন মূল তালটা ধরতে পারে না, তখন সরকার ঠিকভাবে ফাংশন করতে পারবে না। এই জন্য আমরা সবসময় বলছি যে আমরা আসলে আমাদের যেরকম শক্তিশালী বিরোধী দল দরকার সেই রকম বিরোধী দল পাইনি। একটা বিরোধী দল সরকারকে চ্যালেঞ্জ করতে পারে, জামাতের কি সেই চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে? সেটা দ্রব্যমূল্য নিয়ে চ্যালেঞ্জ করা, বিদ্যুতের দাম নিয়ে চ্যালেঞ্জ করা। কি করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুতের দাম বাড়াবে, তাদের কি হরতাল ডাকা উচিত ছিল না? কেন বিদ্যুৎ বাড়লো? জনগণকে হাতে নিয়ে জনমত তৈরি করবে, তাই না? তারা কি সেটা করতে পারছে? সরকারের কোনো একটা ভুল পেলে ওই একটা ব্রিফিং করে মানে হেলায় দালে চলে যাচ্ছে, ঠিক আছে? তাদের ব্রিফিং করার দায়িত্ব, এটাই রাজনীতি। এটা কি রাজনীতি? মানে আপনি কি তাহলে এই সংসদকে সেই আগের সংসদের মতো দেখেন? আগের সংসদের মতো না, মানে আমাদের যে মানে আগেও তো জাতীয় পার্টিকে এরকম সমালোচনাই করা হতো, তারা সরকারকে চ্যালেঞ্জ করতে পারে না। আসলে আগের আগের জায়গা থেকে কিছু জায়গায় পরিবর্তন আছে। যেরকম আগে শেখ হাসিনা ছিল, এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনাকে ব্যঙ্গ বিকৃতি করার জন্য যতটা কঠিন ছিল, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ বিজ্ঞপ্তি বা এগুলো করা অতটা টাফ না। মানে সাকসেস, মানে সফলভাবেই সবাই যে যার মতো বলছে, হ্যাঁ, এবং যারা অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাদেরকে আটকে রাখার মতো ক্ষমতা মানে হলো ক্ষমতা বা ইচ্ছা সরকারের নাই। সাউদা বেবি যত বড় ক্রাইম করছে, যেরকম বাজে আচরণ করছে, তারপরে এরপরে তাকে কাটকে রাখা হয়েছে, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এরকম কঠিন সিচুয়েশন না, কঠিন পরিবেশ নাই। বরঞ্চ এখন যে সিচুয়েশন হয়ে আছে, বিএনপির সমালোচনা করা হচ্ছে, জামাতের সমালোচনা করা কঠিন। এরা ছবি আঁকাইছে না, যে নাহিদের অবয়বে ছবি আঁকাইছে, পেটে একটা জুলাই লিখে দিছে সুন্দর করে, ঠিক আছে? দেখেন সেটা নিয়ে কত থ্রেড খাইছে সেই মানে আমাদের কার্টুনিস্ট ভাই। উনি কিন্তু শেখ হাসিনার ছবি আঁকে এতটুকু মানে থ্রেড খান নাই। উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি আঁকে থ্রেড খান নাই, বেগম জিয়ার ছবি আঁকছেন অনেক, থ্রেড খান নাই, কিন্তু এখন কিন্তু উনি এই থ্রেডটা খাচ্ছেন। তো এখন মানে ফ্যাসিবাদ আসলে কে? যাকে মানুষ ভয় পায় সেই ফ্যাসিবাদ, ঠিক আছে? বর্তমানে বিএনপিকে মানুষ ভয় পায় না, তারেক রহমান প্রধানমন্ত্রীকে ভয় পায় না, মানুষ ভয় পায় জামাত, এই এনসিপি ছেলেপেলে, এদেরকে ভয় পায় যে কোথায় কি মব করে, সন্ত্রাস করে, হ্যাঁ, মানুষ একটা আতঙ্কে থাকে। জামাতের বিরুদ্ধে মানুষ কিন্তু বলতে খুব ভয় পায়। এবং আমাকে অনেকে বলে যে আপনি বলেন আপনার সাহস কই থেকে আসে। তো এটা আমি বুঝতে পারি যে মানুষ আসলে জামাতকে ভয় পাচ্ছে। অনেকে বলে যে সরকারের ক্ষমতার সেন্টার অফ গ্র্যাভিটি নাই, মানে সরকার চাইলেই সব করতে পারে না, সরকারের নানান রকম প্রতিবন্ধকতা, অনেক অদৃশ্য প্রতিবন্ধকতা আছে। আপনারও কি তাই মনে হয়? আমি বলছি, দেখেন, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের সালাউদ্দিন ভাই আছে, এখানে অন্য যারা মন্ত্রীরা আছে, এমপিরা আছে, ইচ্ছা করলে কিন্তু ঠুয়া দিয়া মানে ওনাকে কাইচিৎ করতে পারবে না। কাইচিৎ মানে টলানোর কথা বলতেছি, মানে একটা শক্তিশালী অবস্থানে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধরে রাখছেন।
হ্যাঁ, ইচ্ছা করলে একজন মন্ত্রী ফোন দিয়ে বলতে পারবে না সালাউদ্দিন ভাই অমুক জায়গায় আমার এই লোকটাকে ওসি হিসেবে পাঠায় দেন তো, একদম সাহস নাই। ঠিক একইভাবে আরেকটা জায়গায় আছে অর্থ মন্ত্রণালয় খসরু আছে, উনিও কিন্তু বিএনপির মধ্যে মোস্ট প্রভাবশালী একটা, ওনাকেও ওই অন্য কেউ যায় ধাক্কা মেরে বলবো আমাকে এটা করে দেন, এরকম কিন্তু খুব কঠিন। তো সরকার একই সাথে ডিসেন্ট্রালাইজ করে ফেলছে, আবার একই সাথে শক্তিমত্তার সাথে সেই ডিসেন্ট্রালাইজ পয়েন্টগুলোকে আবার কন্ট্রোলও করতেছে স্বাধীনভাবে। তো এইটা একটা মানে গুরুত্বপূর্ণ দিক, এইটাই মানুষের প্রত্যাশা থাকে যে এটা ভালোভাবে চলবে। তো এই সরকার আপনার হলো অনেক বেশি মানে চিপ্পায় ধরে যে নিয়ন্ত্রণ করা, যেমন আওয়ামী লীগের সময় আমরা মনে করতাম যে আওয়ামী লীগকে কি ডিজিএফআই চালাচ্ছে, এরকম মনে করতাম। এবং আমাদেরকে যখন আমরা একটা পলিটিক্যাল ব্যক্তি না, আমাদের সাথে ফেস করলে তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেস করতো না, গোয়েন্দা সংস্থা ফেস করতো। অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতিকে মোকাবেলা করতো গোয়েন্দা সংস্থা দিয়ে, কিন্তু এখন কিন্তু ডিজিএফআই, এনএসআই, এসবি তাদের এত ক্রিয়াশীল আচরণ দেখবেন না যে তারাই নিয়ন্ত্রণ করতেছে বা তাদের উপর নির্ভরশীল প্রধানমন্ত্রী, এরকম দেখবেন না। অর্থাৎ রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরে দেওয়ার একটা যে স্বাভাবিক প্রক্রিয়া, মানে এইটা কিন্তু শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া এইরকম নির্বিঘ্নে কতদিন চলতে পারবে আপনার মনে হয়? কারণ এই এরকম আলোচনা তো নির্বিঘ্নে তো এখনো চলে না, এখনো তো বাধা আসতেছে, এখনো সমস্যা আসতেছে, এখানে চলতে থাকবে। এর মধ্যেই আসলে আমি যেটা মনে করি, রাষ্ট্র কেউ চালায় না, রাষ্ট্র আমি এর আগেও বলছিলাম, রাষ্ট্র নিজে নিজে চলে। ঠিক আছে, এর মাঝে যদি ভালো গভর্নেন্স পাই, ভালো তত্ত্বাবধায়ক পাই একটু গাইড করার জন্য, তাহলে রাষ্ট্রটা মানে ভালো থাকে আর কি, সুস্থ থাকে। সরকারের কোন দিকে নজর দেওয়া উচিত বেশি, যে এই প্রতিবন্ধকতাগুলো কাটায় নির্বিঘ্নে চলার জন্য, এবং আপনারা যে আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলেন সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ অ্যাচিভ করতে হলে? সরকারের এখন সেবার দিকে নজর দেওয়া উচিত। এই সেবাটা হলো স্বাস্থ্যের সেবা খুব বেহাল দশা। এইখানটাতে শক্তিশালী করলে জনগণ হাঁপ ছেড়ে বাঁচবে। এবং সেটা তো প্রধানমন্ত্রী নিজের সংসদে বললেন, উনি 40 লাখ মানুষকে মেঝেতে থাকতে হয়। এই যে উপলব্ধি করেন, এটাই নতুন একটা পরিবর্তনের জায়গা, যে উনি নিজে, ওনাকে কাউকে বলে দিতে হলো না, কাউকে অভিযোগ দিতে হলো না, উনি নিজে যে খুঁজে নিয়েছেন, এইটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জায়গা হলো শিক্ষা। এইখানে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা মরহুম বেগম খালেদা জিয়া, তার কিন্তু নকলের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান ছিল, এবং সে জায়গা থেকে কিন্তু ওই সময় শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ভাইকে দায়িত্ব দিয়েছিলেন, এবং তার অনেক স্টেটমেন্ট আছে যে নকল আমরা রুখে দেব। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার এখন বাস্তবায়ন চলছে। কিন্তু দেখেন যে একটা জেনারেশন তারা পুরোপুরি স্বাধীনতা চাচ্ছে। কিসে স্বাধীনতা চাচ্ছে? দেখে লেখার স্বাধীনতা। হ্যাঁ, এবং তারা বলছে যে সহজ প্রশ্ন করতে হবে। হ্যাঁ, তো এই যে একটা চাপ, কি একটা ভয়ঙ্কর চাপ গেছে। আপনি বলছেন প্রতিবন্ধকতা রানিং আছে। আর একটা সেক্টর মানুষ যেটা মানে চাই, মানুষ একটু পকেটে কিছু টাকা নিয়ে যাবে, এই টাকাটা যেন ঘরে নিয়ে যেতে পারে, ইনকাম করা টাকা, এখানে মানুষ চায়। আমাদের মোহাম্মদপুর এলাকা এখনও খুবই দুশ্চিন্তায়। আবার আশুলিয়ার এই পাশে যাওয়া আসার পথে প্রচুর ছিনতাই হয়। এরকম কিছু কিছু জায়গা আছে, গুলিস্তান থেকে আপনার হলো যাওয়া আসার পথে অনেক সমস্যা আছে। এই জায়গাগুলোতে কিছু কিছু করে কমে আসছে, কিন্তু অনেক মানুষের প্রত্যাশা অনেক। আর আমাদের সরকার কি খুব ভালোভাবে নজর দিতে পারছে ল এনফোর্সমেন্টে? কারণ পুলিশকে অনেক জায়গায়, এই কয়েকদিন আগেও দেখলাম পুলিশকে মারধর করতেছে, পুলিশকে থানায় ঢুকে মারধর, এবং একজন ওসি, তার নাম মাসুদ খান, আমি যতদূর মনে করতে পারি, সে গণমাধ্যমের সামনে, ক্যামেরার সামনে কান্না করতেছে। একজন পুলিশের ওসিকে যদি কান্না করতে হয়, তাহলে ল এনফোর্সমেন্ট কোথায়? না, জুলাই গণ অভ্যুত্থানের পরে পুলিশ নৈতিকভাবে অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মনোবল ভেঙে গেছে বিভিন্নভাবে, তাদের অফিসাররা তাদেরকে মানে মিসগাইড করছে, ভেঙে তো গেছে, কিন্তু সেই মনোবল ফিরিয়ে আনার জন্য গভর্নমেন্ট কি করলো? আসতেছে, কিছু কিছু করে আসতেছে। পুলিশ একটু হালকা পাতলা একটু ডলার দেয় মাঝে মাঝে, তখন বলে এই তো পুলিশ শক্তি ফিরে পাচ্ছে। কিন্তু আসলে আমরা এই ডলার পছন্দ করি না। যেখানে আইন শৃঙ্খলা যে প্রয়োগটা, সেই প্রয়োগটা হওয়া দরকার। আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা খুব বেশি, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের আকাঙ্ক্ষা আরও বেশি। আমার মনে আছে, আমি
5টা টিউশনি করতাম, এর মধ্যে একটা টিউশনি আমাকে 1,500 টাকা দিত, বাকিগুলো 4,000 5,000 টাকা দিত। 1,500 টাকার যে টিউশনি করতাম ওই অভিভাবকের ডিমান্ড সবচেয়ে বেশি ছিল, তা আরও বেশি পড়াইতে হবে, আরও বেশি সময় দিতে হবে। তেমনি বাংলাদেশের জনগণের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল, এই জন্য মানুষের প্রত্যাশা বেশি। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা যেরকম হোক তারা সবচেয়ে সেরা সেবা চায়, সবার সেরা সার্ভিস চায়, কিন্তু আবার ওই যে ময়লাটা ফেলার সময় ঠুস করে ফেলে দেয় এক জায়গায়, ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। তো জাতীয়ভাবে আমাদেরকে সবাইকে গুছায় নিতে হবে। আমি নিজে গুছায়ে গেলে আস্তে আস্তে পরিবার গোছাবো, পরিবার গোছালে সমাজ গোছাবে, এইভাবে ধীরে ধীরে পুরো সিস্টেমটা গড়ে উঠবে। একটা ভিডিও দেখছেন আপনি যে ড্রেনের মধ্যে ময়লা দিয়ে জাম্পিং করা হচ্ছে যেন বর্ষা আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র চিন্তা করতে পারেন। আমি একটু আবার কালকের বৈঠক দিয়ে শেষ করি। আপনাদের যে দূরত্ব তৈরি হয়েছিল নানা কারণে, কারো প্রাপ্তি অপ্রাপ্তির কারণে, কারো রাজনৈতিক আলোচনার গ্যাপের কারণে, এই বৈঠকের পর কি সেটা মিটবে বলে মনে হয়? এবং যুগপৎ আন্দোলন বিএনপি যাদের সাথে করলো তাদের সাথে আবার এই ইউনিটি তৈরির মাধ্যমে এটা কি অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো বার্তা বলে আপনার মনে হয়? মাননীয় প্রধানমন্ত্রী কাউকে মিথ্যা আশ্বাস দেন না যে সবাই গিয়ে গেছে এরে বলবে তোমার এটা দিলাম, তোমার এটা দিলাম, তোমার এটা দিলাম, এই ধরনের আশ্বাস কখনোই দেন না। এবং এই ধরনের আশ্বাস যদি দেন, এরকম করে যদি দিতেই হয় তাহলে দেশটারে বেচা খাইতে হবে। একই স্পষ্ট কথা, আমরা ছোট ছোট দল আছি, আমরা নিজ নিজ জায়গা থেকে রাজনৈতিকভাবে বিকশিত হতে হবে, কেউ কাউকে করে দেবে না। যার যে যোগ্যতা আছে কখনো সে জায়গায় নজর পড়লে প্রাইম মিনিস্টার তাকে সেখান থেকে ডেকে নেবেন যে কাজে লাগবে। সুতরাং আমরা যতই মনোমালিন্য থাকি, মন খারাপ করে থাকি, এর সাথে দেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। আমাদের মন খারাপ, আমাদের চাহিদার কোনো শেষ নাই। দল আমরা একটা ছোট কিন্তু আকাশ সমান চাহিদা, আমাকে এটা দিতে হবে, এটা দিতে হবে, আমাকে কেন দিল না, এগুলো থাকবে। তো এই জায়গা থেকে এই জায়গাটাতে অনেক বেশি পাত্তাও দেয় না সরকার, আমি যদি যেটুকু মনে করি। তারপরেও সব কিছু মিলিয়ে ন্যায়সঙ্গতভাবে সবার সাথে বন্ধুত্ব রেখে কীভাবে আগে যেই সৎ এবং ন্যায়গত ইচ্ছা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই সৎ এবং ন্যায়গত ইচ্ছা নিয়ে এখনও সরকার পরিচালিত হয়, আমরা সরকারকে হেল্প করি, এই ধরনের আশ্বাসই চেয়েছেন আমাদের কাছ থেকে। এবং আমরাও এই ধরনের আশ্বাসই দিয়েছি যে আমাদের কিছু মানে লাগবে না, এক্স্যাক্টলি আমাদের আকাঙ্ক্ষা যেগুলো আছে দেশের জন্য, দেশের মানুষের আকাঙ্ক্ষা, ওগুলো পূরণ করেন, আমরা পাশে আছি। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আপনার টিউশনের সেই গল্পগুলো আপনাকে কাছ থেকে আরেকদিন শুনবো, সেই জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। কথা বলছিলাম আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমানের সাথে, যিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ছিলেন। সেই বৈঠকে কি হলো এবং সেই বৈঠকের প্রত্যাশা কি তা নিয়ে কিছুটা জানার চেষ্টা করলাম। সমসাময়িক রাজনীতি নিয়েও আলাপ হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কথা হচ্ছে লোক দেখার জন্য। থ্যাংক ইউ।